আসসালামু আলাইকুম। এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি। আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আজকে আমাদের অতিথি বন পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। মিস্টার ফরিদ জাতীয় সংসদের বাগেরহাট-৩ মংলা রামপাল আসনের মাননীয় সংসদ সদস্য। পরিবেশ নিয়ে তিনি দীর্ঘদিন ধরে কাজ করেছেন, উচ্চতর ডিগ্রিও নিয়েছেন যুক্তরাষ্ট্র থেকে। আজকে কথা বলবো তার সঙ্গে। মিস্টার ফরিদ, আপনাকে এনটিভির পক্ষ থেকে স্বাগত জানাই। প্রথমবারের মতো এমপি হয়ে আবার প্রতিমন্ত্রীও হয়ে গেছেন, অনুভূতিগুলো কেমন? ধন্যবাদ আপনাকে। আসলে সব অর্জনই অনুভূতি ভালো লাগে, বাট মনে হচ্ছে যে এখন দায়িত্বটা অনেক বেশি। প্রথম দিকে যে অনুভূতিটা ছিল এখন কিন্তু সেটা আর কাজ করছে না। এখন মনে হচ্ছে যে আমি এই দায়িত্ব কতটুকু পালন করতে পারছি, মানুষের প্রত্যাশা পূরণের জন্য বা আমার জনপদের মানুষের জন্য কতটুকু কাজ করতে পারছি, বা আমাকে মাননীয় প্রধানমন্ত্রী যে দায়িত্বটা দিয়েছেন সেই ব্যাপারে কতটুকু করতে পারছি, সেটা নিয়ে আমি বলা চলে যে বেশি এখন কনসার্ন। তো অনুভূতিটা বলা চলে এখন আর খুব বেশি কাজ করছে না এই মুহূর্তে। আপনি তো উপকূলের সন্তান, এবং যেখানে পরিবেশ অভিযোজন নিয়ে, জলবায়ুর পরিবর্তন নিয়ে সবচেয়ে বেশি প্রভাবযুক্ত এলাকা, সেখানে সুপেয় পানির অভাব রয়েছে। আর পরিবেশ জলবায়ু পরিবর্তনের যে বিরূপ প্রভাবটা, সেটার প্রত্যক্ষভাবে মানে ক্ষতিগ্রস্ত আপনার বেড়ে ওঠা অঞ্চল রামপাল, বাগেরহাট, এই অঞ্চলের মানুষরা। তো আপনি প্রতিমন্ত্রী হওয়ার পর তো আলটিমেটলি তাদের প্রত্যাশাটা আরও বেশি। চাপটা কেমন অনুভব করছেন? না, সেটা তো আছেই। আর তাছাড়া এটা চাপের বিষয় না, এটা হচ্ছে আমি তাদের একজন। আমি ওই জনপদে বেড়ে উঠছি এবং ওই জনপদের মানুষের কাছে আমি ঋণী। যেহেতু আমি একটু ভালো অবস্থানে আছি, তারাও চায় যে এখানকার জলবায়ু পরিবর্তনের যে ঝুঁকি সেগুলো মোকাবেলা, মানুষের জন্য বিকল্প কর্মসংস্থান, বা ওখানকার পরিবেশের যে বিভিন্ন ধরনের ঝুঁকিগুলো আছে, আমাদের সুপেয় পানির যে সমস্যাটা আছে, আমাদের ওখানে কর্মসংস্থানের যে সমস্যা আছে জলবায়ু পরিবর্তনের কারণে, এইগুলো নিয়ে মানুষ বেশি চিন্তা করছে। তো আমি কিন্তু প্রথমেই চেষ্টা করেছি ওই এলাকার সুপেয় পানির সমস্যাটা সমাধান করার জন্য। আমাদের ওখানে অনেকগুলো পুকুর আছে যেগুলো আসলে অরক্ষিত ছিল। আমি উদ্যোগ নিয়েছি ওই পুকুরগুলোকে সংরক্ষিত করার জন্য। সবগুলো না পারলেও যেন প্রত্যেকটা ইউনিয়নে একটা দুটো পুকুর করে আমি সংরক্ষণ করতে পারি, যেখান থেকে সাধারণ মানুষ বৃষ্টির পানি সংরক্ষণ করে সেটা থেকে যেন নিয়ে খেতে পারে, বা এখানকার যে রেইন ওয়াটার হারভেস্টের যে প্ল্যানগুলো আছে, বিশেষ করে পানির ট্যাঙ্কি বিতরণ, এইগুলো নিয়ে আমি নজর দিচ্ছি। এবং আমি চাই যেন লবণাক্ত এই জনপদে মানুষ যেন সুপেয় পানিটা আগে পায়, সেটা একটা। দ্বিতীয়ত, এখানকার মানুষের জন্য যে কর্মসংস্থান কিভাবে তৈরি করা যায়, বিশেষ করে আমাদের ওখানে মোংলার বন্দর আছে, ইপিজেড আছে, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান আছে, এখানে যেন স্থানীয় মানুষের কর্মসংস্থান হয়। পাশাপাশি নারীদেরকে ট্রেনিং দিয়ে কিভাবে তাদের কুটির শিল্প সহ বিভিন্ন কাজে সংযুক্ত করা যায়। এবং আরও একটা পরিকল্পনা আছে, সরকার যেহেতু পরিকল্পনা করেছে যে কারিগরি শিক্ষা, সেটাকে নিয়ে আমরা চিন্তা করছি। আবার তরুণ যারা বেড়ে উঠছে তাদের জন্য কিভাবে খেলাধুলাকে একটা পেশা হিসেবে তাদেরকে আমরা সংযুক্ত করতে পারি, সেটার জন্য তাদেরকে উৎসাহিত করছি। এবং যারা এই ক্ষেত্রে আগ্রহী তাদের সাথে কমিউনিকেশন করছি। ইতিমধ্যেই ক্রীড়া প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেছি, আমাদের এলাকায় যেন ক্রীড়া নিয়ে আমরা কাজ করতে পারি, সেই ধরনের একটা যেন প্রকল্পনই নেন। পাশাপাশি অন্য অন্য যারা স্টেক হোল্ডার আছে, যেমন মনে করেন আমি যেহেতু জলবায়ু পরিবর্তন বা পরিবেশ বন মন্ত্রণালয়ের একজন মানে বলা চলে একজন মানুষ হিসেবে আমি কাজ করছি, তো এখানকার বিভিন্ন ধরনের সংগঠন আছে, তাদেরকে আমরা বলছি যে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় ওই জনপদের মানুষের জন্য আমরা কি কি পদক্ষেপ নিতে পারি, তো সেইগুলো নিয়ে মনে করেন কাজ করছি। সুতরাং আমি বলা চলে যে আসলে সবসময় আমি চেষ্টা করছি ভালো কিছু করার জন্য এবং ওই জনপদের মানুষের জন্য একটা সুন্দর পরিবেশ তৈরি করার জন্য, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা করে, সেটাই এখন মূল উদ্দেশ্য। আপনার বাবা পেশায় ব্যবসা, এবং আপনার শৈশব বেড়ে ওঠা সব গ্রামেই, গ্রামের স্কুলে পড়েছেন। শৈশবের স্মৃতিগুলো কেমন? মানে পার্থক্যটা কি যে আজকে আপনি প্রতিমন্ত্রী হয়েছেন, তো আপনার শৈশবের যে খেলার সাথী যে এখনও সেই গায়ে আছে, দেখা সাক্ষাৎ হলে অনুভূতিগুলো কেমন হয়? না, এটা তো অবশ্যই একটা বলা চলে যে আপনি বলতে পারেন যে এটা একটা অন্যরকম অনুভূতি। কারণ আমরা একসঙ্গে বেড়ে উঠছি, আমি একটা পর্যায়ে আছি, ওরা একটা পর্যায়ে কাজ করছি, বাট আমাদের বন্ধুত্ব তো অমলিন। আর আমাদের যে শৈশবটা ছিল সেটা দুরন্ত শৈশব ছিল। এখনকার মতো কিন্তু এরকম বলা চলে যে মোবাইল ছিল না বা এই ধরনের ছিল না, যার জন্য আমরা হাডুডু, গ্রামে গ্রামে মাঠ ছিল না। আমি যেখানে বড় হয়েছি, গ্রামের 3 দিকে নদী, তো সব কিছু মিলে বলা চলে যে এমন একটা পরিবেশ যে সেখানে আমরা হাডুডু, দাঁড়িয়াবাটা, ফুটবল, এই টাইপের একটু হালকা খেলাধুলা করেছি। কিন্তু এখনকার মতো যে ইন্টারনেট বেস যে একটা কানেকশান, ওটা কিন্তু তখন ছিল না। তো যার জন্য আমাদের ভিতর সেই ভিতরের যে আন্তরিকতা, বেড়ে ওঠার যে একটা
ব্যাপার সেটা কিন্তু এখনও আছে এবং আমরা একসঙ্গে করি। এবং বিগত নির্বাচনে দেখা গেছে আমার সারা বন্ধুবান্ধব ছিল, তারা তো আমার থেকে বেশি কাজ করেছে আমাকে বিজয়ী করার জন্য, এবং তারা দেখা গেছে তাদের পরিবার সহ মনে হয়েছে যে তারাই নির্বাচন করতেছে। তো আমার এটা ভালো লাগে যে না, আসলে বন্ধুত্ব যে তারা খুব গুরুত্ব দিয়েছে, বিশেষ করে আমার গ্রামের যারা প্রাইমারি স্কুল একসঙ্গে পড়েছি তাদের তো আসলে পারফরমেন্স দুরন্ত ছিল। এবং সবচেয়ে ভালো লাগে যে আমার গ্রামে যেহেতু বেড়ে উঠছি, ওই গ্রামে একটা মানুষ আমার ইলেকশনে বিরোধিতা করেনি। শতভাগ মানুষ আমার জন্য কাজ করেছে, দলমত নির্বিশেষে, যে আমাদের ফরিদ, আমাদের গ্রামের ছেলে। সো যেহেতু দল থেকে তাকে মূল্যায়ন করা হয়েছে, সো আমরা এই সুযোগটাকে কাজে লাগাবো। সুতরাং ওই মানুষগুলোর প্রচেষ্টায় কিন্তু আমি বেরিয়ে আসছি। কারণ আপনি দেখেন আমাদের বাগেরহাটে কিন্তু 4টে আসন, 3টে আসনেই কিন্তু অন্য দল পাশ করেছে। তো সেখানে আমি বেরিয়ে আসছি শুধুমাত্র এদের ভালোবাসা বা আন্তরিকতা। আমি মনে করি যে আমাদের সম্মিলিত প্রয়াসে এই রেজাল্ট আমাদের বেরিয়ে আসছে। এমন কোনো বন্ধুকে মেনশন করবেন, আজকে তার কথা বলবেন, যিনি হয়তো আপনাকে শুনছেন, গ্রামের যিনি অনগ্রসর এবং যিনি প্রান্তিক মানুষের একটা প্রতিনিধিত্ব করছেন, এমন কারো নাম বলবেন? কারো কথা মনে পড়ছে? না, অনেকের নামই মনে পড়ছে। আমি কারো নাম বলে দেখা যাচ্ছে, যেহেতু আমরা অনেকগুলো বন্ধু আছে, আমি একজনের নাম বললে বাকিরা হয়তো বলবো যে না, আমার নাম বলেনি। কিন্তু আসলে আমি বন্ধুদের প্রতি কৃতজ্ঞ, কারণ তারা যে বন্ধুত্ব দেখিয়েছে এবং বিগত নির্বাচনে তারা যেভাবে কাজ করেছে, এবং বলা চলে যে এটা সম্পূর্ণ বিনামূল্যে, কোনো স্বার্থ ছাড়া, দিন রাত 24 ঘন্টা তাদের পরিবার নিয়ে, দেখা গেছে বাসায় নাস্তা করে নেই, সকালে বেরিয়ে গেছে, রাত 12টা পর্যন্ত কাজ করছে। সুতরাং ওই যে বন্ধুগুলো আছে প্রাইমারি স্কুল একসঙ্গে পড়েছি, বিশেষ করে আমার গ্রামের, তাদের সবার প্রতি আমি আসলে সত্যি কৃতজ্ঞ। এবং আমাদের বন্ধু না শুধু, আমাদের যারা সিনিয়র ভাইও ছিলেন, সাবেক শিক্ষক ছিলেন, মানে একজন দেখা গেছে সারাদিন পরিকল্পনা করছে কোথায় কী অবস্থান আছে, যে নির্বাচনের সময় যে কাজ করেছে। আসলে এটা সত্যি আমি অভিভূত তাদের এই, মানে বলা চলে যে তাদের যে কর্মকাণ্ড, এটা খুবই আমাকে অভিভূত করেছে। আপনার ওই বন্ধুদের কথা, যাদের কথা বললেন, তাদের পেশাগুলোকে যদি একটু বলতেন। না, অনেকে শিক্ষকতা করছে, আবার অনেকে দেখা গেছে যে ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে কাজ করছে, অনেকে গ্রামে দেখা যাচ্ছে যে চিংড়ি চাষ করছে, মানে এই বিভিন্ন ধরনের পেশা আছে। যেহেতু ওখানে জলবায়ু পরিবর্তনের কারণে আসলে আমাদের ওই জনপদটা তো উন্নত না। আমাদের গ্রামে একদিক সময় 3 দিকে নদী ছিল, জলবায়ু পরিবর্তনের কারণে এখন নদীগুলো ভরাট হয়ে গেছে। এখন আমাদের ঘুষিয়াখালী মোংলা চ্যানেল, যেটা আন্তর্জাতিক নৌ রুট, ওটার পাশে আমি বেড়ে উঠেছি। তো ওটা কিন্তু একটা খনন করে চ্যানেলটাকে কিন্তু পুনরুদ্ধার করা হয়েছে 2000 বলা চলে যে 16 সাল থেকে 18 সালের ভিতরে এটাকে কিন্তু আবার উদ্ধার করা হয়েছে। তো যার জন্য আসলে অনেকের পেশাও চেঞ্জ হয়েছে। দেখা গেছে অনেকে কিন্তু পেশায় জেলে ছিল, বা অনেকে দেখা গেছে যে ক্ষুদ্র চালের ব্যবসা করতো। তো এইগুলো নদী বন্ধ হওয়ার কারণে এই পেশাগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন হয়তো দেখা যাচ্ছে অনেকে টেইলরিং শপে আছে, অনেকে হয়তো চালের ব্যবসা করতেছে, অনেকে হয়তো গ্রামে শিক্ষকতা করছে, এরকম মানে সবাই যার যার মতো ব্যস্ত আছে। বাট তারা সবাই কিন্তু সুখী মানুষ, তারা পরিবার নিয়ে তারা হ্যাভিং এ ভেরি পিসফুল ফ্যামিলি লাইফ, যেটা আমার কাছে খুব ভালো লাগে, যে তাদের অবস্থানে তারা খুশি। আপনি কতটা সুখী ব্যক্তি জীবনে? আমি আসলে ব্যক্তি জীবনে অনেক খুশি, কারণ আমাকে সবাই অনেক ভালোবাসে এবং সবচেয়ে বড় কথা আমাকে বিশ্বাস করে, এবং সবাই জানে যে না, এই মানুষটা মিথ্যা কথা বলবে না, বা এই মানুষটা মিথ্যা কোনো প্রতিশ্রুতি দেবে না। এই জিনিসটা আমি এনজয় করি, এবং আমিও চেষ্টা করি তাদের সেই যে মানে আস্থার জায়গাটা, এটাকে ধরে রাখার জন্য। এবং আমার মাননীয় প্রধানমন্ত্রী, আমি মনে করি যে আমাকে প্রথমবারের মতো, আপনি যেটা প্রথমেই বলছেন যে প্রতিমন্ত্রী করেছেন, তো আমি শিওর যে উনিও হয়তো মনে করছেন যে না, এই ছেলেকে দিলে সে হয়তো ডেডিকেটেডলি কাজ করবে, কমিটমেন্ট নিয়ে কাজ করবে। আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট, বাট আমি জানি না, কারণ এখানে অনেক সীমাবদ্ধতা আছে, আমলাতান্ত্রিক জটিলতা আছে, আমাদের বিধিমালা নীতিমালা অনেক কিছু আছে যেগুলোকে ইগনোর করার সুযোগ নাই। বাট তারপর আমি চেষ্টা করছি আমার জায়গা থেকে কাজ করার জন্য, এবং আমি সোফার আমি হ্যাপি যে আমি চেষ্টা করছি, সেটার জন্য রেজাল্টও পাচ্ছি। কিছু কিছু সীমাবদ্ধতা আছে, বাট আমি শিওর যে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে এগিয়ে গেলে হয়তো একটা সময় গিয়ে আমি একটা ভালো অবস্থানে আসতে পারবো ইনশাল্লাহ। এই যে বাগেরহাটের 4টা আসনের 3টা আসন জামাত ইসলামের, আর একা আপনি, কতটা চোখ রাঙাচ্ছে আপনার প্রতি? না, আসলে যেহেতু আমি একটা প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছি, যার জন্য দেখা গেছে যে আমাদের এখানে ওই ধরনের সমস্যা হচ্ছে না। বাট তারপরেও এই আসনটা কিন্তু জোটগতভাবে 2001, 8 এবং 18-তে জামাতকে ছেড়ে দেওয়া হয়েছিল। তো যার জন্য এটা আমার জন্য অনেক কঠিন ছিল, মানে আমাদের নেটওয়ার্কিংয়ের ভিতর, কারণ অনেকেই আছে দীর্ঘদিন থেকে জামাতের সাথে ইলেকশন করতে করতে মাইন্ড সেট আপ ডিফারেন্ট ছিল। বাট আমি যেহেতু মনে করেন কাজের ক্ষেত্রে একটা অ্যাগ্রেসিভ, এবং প্ল্যানিংটা একটু ওইভাবে করছি, যার জন্য ইনশাল্লাহ অসুবিধা হয় না, আমি বিপুল ভোটে বিজয়ী হয়েছি বা সবার সমর্থন নিয়ে করছি। আর সেকেন্ড থিং, আমি ব্যক্তি মানুষ, সামাজিক মানুষ, রাজনৈতিক মানুষ, পারিবারিক মানুষ, আমি মনে করি এই সবগুলোতে আমি কিন্তু গুরুত্ব দিই। যার জন্য আমি বর্তমান যে রাজনৈতিক ধারা, যে সব কিছুতে রাজনীতি, আমি এটা কিন্তু দেখি না কিন্তু। তো সেই জিনিসটা আমি মনে করি যে আমার এই নির্বাচনে অনেকটা বেশি কাজে লেগেছে, যে না,
আমি এই জনপদের একজন মানুষ হিসেবে সব মানুষের প্রতিনিধিত্ব করতে চাই, আমি সব মানুষকে নিয়ে কাজ করতে চাই এবং নির্মোহভাবে কাজ করতে চাই। আর কে কোন দল করে এটা কিন্তু আমি এখন গুরুত্ব দিচ্ছি না, বা আমি তখন প্রতিশ্রুত তাই ছিল। কিন্তু সবচেয়ে বড় কথা, আমার জনপদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান এইগুলো নিয়ে কিন্তু আমি প্রতিনিয়ত কাজ করছি। এবং আমি আমাদের যারা সংশ্লিষ্ট আছেন, বিভাগীয় কমিশনার, যেমন গত সপ্তাহে আমি এলাকায় গেছি, আমাদের মোংলার নদী পারাপার নিয়ে সমস্যা, ওখানে বিভাগীয় কমিশনার মহোদয়, তারপরে আমাদের জেলা প্রশাসক, উপজেলা প্রশাসন, তারপরে মনে করেন বিআইডব্লিউটিএ, সবাইকে নিয়েই কিন্তু আমি কাজগুলো করছি। তো সবাই দেখছে যে আমি চেষ্টা করছি। তো সব কিছু মিলে আমি মনে করি যে এখন যেভাবে আমাদের চলছে তাতে মানুষও অনেকটা বলা চলে যে আস্থাশীল। আমি আশা করি যে, আর শোনেন, আপনার যখন সীমাবদ্ধতা থাকবে তখন অনেক কিছুই আপনি ভালো মতো করতে পারবেন না, এটা স্বাভাবিক। বাট চেষ্টা যদি থাকে তাহলে একটা সময় পরে কিন্তু সফলতা আসবে ইনশাল্লাহ। আর সবচেয়ে বড় কথা, আমি আমার জনপদের যে মৌলিক সমস্যাগুলো আছে সেগুলো চিহ্নিত করেছি, সেগুলো নিয়ে কাজ করছি। পাশাপাশি যেহেতু মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছি, আমিও চেষ্টা করছি সারা বাংলাদেশের বন নিয়ে যে সমস্যা আছে বা আমাদের পরিবেশ সংক্রান্ত যে সমস্যাগুলো আছে সেগুলোকে অ্যাড্রেস করার জন্য। এবং আমার জায়গা থেকে আমি কোনো কাজ ফেলে রাখি না, আমি চেষ্টা করি। রাত 10টা হলেও কিন্তু আমি দেখা যাচ্ছে চট্টগ্রামের এসপিকে ফোন করছি, বা আমি কক্সবাজারের ডিসি সাহেবকে ফোন করছি যে এখানে এটা দেখেন। দিনের বেলা তো করছি, আমাদের খুলনার বিভাগীয় কমিশনার বা পুলিশ কমিশনার সবাইকে আমি কল করছি ইমিডিয়েটলি, যাতে প্রত্যেকটা জিনিসের যেন ইমিডিয়েট যেন একটা অ্যাটেনশান আসে আর কি। আর এখন আসলে যেহেতু আপনার বলা চলে যে ডিজিটাল যুগ, তো ডিজিটাল যুগে আপনি ইচ্ছে করলেই কিন্তু সব কিছুকে দেখা যাচ্ছে রাতের বেলা অ্যাড্রেস না করলে সকালবেলায় কিন্তু মানে চিত্রটা ভিন্ন। তো এই সব কিছু মিলে আমি মনে করি যে আমি আমার জায়গা থেকে কাজ করছি এবং চেষ্টা করছি যতটুকু পারি। কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও আমাদেরকে প্রতিনিয়ত দিক নির্দেশনা দিচ্ছেন। উনি যখন পত্রিকায় দেখছেন যে একটা দুর্ঘটনা ঘটছে কোনো ব্যাপারে, একটা হয়তো পাহাড় কাটছে বা একটা বন ক্ষতিগ্রস্ত হয়েছে বা একটা দস্যু, যেমন মনে করেন আমি যখন দায়িত্ব নিলাম 17 ফেব্রুয়ারি, উনি আমাকে 18 তারিখে ডেকে বললেন যে দ্রুত আপনি সুন্দরবনের দস্যু দমন নিয়ে একটা প্রোগ্রাম করেন। আমি 22 তারিখে কিন্তু উইকেন্ডের কারণে আমি 22 তারিখে কিন্তু গিয়ে খুলনায়, ওখানে বিভাগীয় কমিশনার, তারপরে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা 3 জেলার পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন সবাইকে নিয়ে বসে, কোস্টগার্ড নিয়ে বসে ওখানে আমরা একটা অভিযান শুরু করি, রিস্টোর পিস ইন সুন্দরবন। কারণ দীর্ঘ নির্বাচনের বিরোধীতে অনেকেই এই সুযোগে কিন্তু, সবাই যখন প্রশাসন ব্যস্ত ছিল তখন ওই সুযোগে কিন্তু তারা কিন্তু অনেক শক্তিশালী হয়েছিল। এটা করার পরে যখন দেখা গেছে মধু সংগ্রহ যখন শুরু হয়েছে তখন আবার ওখানে একটা সমস্যা ছিল, সেটা নিয়ে কিন্তু আমি সাথে সাথে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আলাপ করে কোস্টগার্ডের মাধ্যমে আরেকটা আমরা শুরু করেছি, সেটা হচ্ছে ম্যানগ্রোভ শিল্ড ইন সুন্দরবন। এবং এর আন্ডারে কিন্তু ইতিমধ্যে সুমন বাহিনী আত্মসমর্পণ করেছে, অনেকগুলো বাহিনীকে আমরা কিন্তু গ্রেপ্তার করেছি। তো আমরা প্রতিনিয়ত উদ্ধারও করছি। বাট যেহেতু সুন্দরবন একটা দুর্গম জায়গা, এখানে শতভাগ নির্মূল করা আসলে অনেক কঠিন। তারপরও আমি মনে করি যে আমাদের আন্তরিকতা, প্রচেষ্টা বা আমাদের প্রত্যেকটা জিনিস নিয়ে কাজ করার যে আগ্রহ, সেগুলো কিন্তু সাধারণ মানুষ উপলব্ধি করছে। তো সব মিলে ভালোই চলছে আলহামদুলিল্লাহ। সরকার তো 5 বছরে 25 কোটি গাছ লাগানোর একটা কর্মসূচি নিয়েছে। এটা অনেকে বলছে যে খুব উচ্চাভিলাষী পরিকল্পনা, অনেকে বলছে যে এই পরিকল্পনা বাস্তবায়ন অনেক কঠিন। আপনার কাছে কি মনে হয়? প্রতি বছর 5 কোটি এবং 5 বছরে গিয়ে 25 কোটি, এটাও আমরা রেখে যাব। আর আমাদের লাগাতে হবে কিন্তু 30 থেকে 35 কোটি, কারণ আপনার 10%, 20% বা 30% ড্যামেজ হবে। তো অনেকেই আসলে অতীতের রেকর্ড ভালো না, যার জন্য মানুষের আস্থার জায়গাটা এখানে কম। বাট আমরা কিন্তু এইটি নিয়ে সরকার গঠন করার আগেই, অর্থাৎ দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার আগেই কিন্তু আমরা এটি নিয়ে কিন্তু কাজ করেছি। এবং এখানে মনে করেন আপনার আমরা 25 কোটি গাছ লাগানোর জন্য কিভাবে প্ল্যানিং করব, জনপদে মনে করেন সড়কের পাশে কেমন গাছ হবে, সমতলে কী হবে, পাহাড়ে কী হবে, উপকূলে কী হবে, স্কুলের এরিয়াতে কী গাছ হবে, এইগুলো নিয়ে কিন্তু আমরা একটা প্ল্যান্টেশন পরিকল্পনা করেছি। এবং বিভিন্ন মন্ত্রণালয়ের কাছে সেটা নিয়ে আমরা চেষ্টা করছি তথ্যপত্র নিয়ে এটাকে আরও সমৃদ্ধ করার জন্য। আমরা এখানে বিশ্ববিদ্যালয় পর্যায়ের যারা বিশেষজ্ঞ তাদেরকে রাখছি, বন বিভাগে যারা বিশেষজ্ঞ তাদেরকে রাখছি। আমরা আন্তরিকতা দিয়ে চেষ্টা করছি এটাকে সত্যিকার অর্থে বাস্তবায়ন করার জন্য। এবং মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে গাইডলাইন দিয়েছেন বা উনি যে চাচ্ছেন এখানে একটা কর্মসংস্থান, এখানে তাপমাত্রা কমিয়ে আনা, বৃষ্টির পরিমাণ বাড়ানো, এই যেগুলো আছে এই সবগুলোকে মাথায় রেখে আমরা ডিজাইনটা করেছি। এখন সমালোচকরা সমালোচক করতেই পারে, কিন্তু আমরা যেমন মনে করেন অনেকেই আসতেছে গাছ লাগানোর জন্য, কিন্তু আমরা প্রথমেই জিজ্ঞেস করি যে আপনার সুরক্ষার
প্ল্যানটা কী আছে, গাছ লাগাবেন, এটার পরিচর্যা কীভাবে করবেন, সুরক্ষা কীভাবে করবেন এবং কয় বছর আপনার পরিকল্পনা আছে, মানে সেই ধরনের প্রশ্ন করে কিন্তু আমরা চেষ্টা করছি রাইট ব্যক্তিকে পছন্দ করার জন্য। পাশাপাশি বেসরকারি খাতে যারা ভালো রেজাল্ট করেছে, বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যাদের সাকসেস রেট অনেক ভালো, তাদেরকে চেষ্টা করছি আমরা সম্পৃক্ত করার জন্য। মাঝে মনে করেন প্রায় 50টা এনজিও নিয়ে আমরা বসছিলাম, এর ভিতরে আমরা 10-12টা এনজিও পেয়েছি যারা এই ব্যাপারে অভিজ্ঞ, তাদের কিনে আমরা আগামীকাল সকাল 10:30 আবার বসতেছি। তো আমরা চেষ্টা করছি সত্যিকার অর্থে যারা কন্ট্রিবিউট করতে পারবে, আর ফান্ড যেন মিসইউজ না হয়, এইটি নিয়ে যেন একটা বাণিজ্য না হয়, এটাকে নিশ্চিত করে জিনিসটাকে সুন্দরভাবে করার জন্য। এবং আমরা চাই আমাদের দেশটা সবুজে ঢেকে যাক এবং আমাদের যে জলবায়ু পরিবর্তন বা এখানে যে ঝুঁকি মোকাবেলা সেটা যেন সহজ হয়। পাশাপাশি আমাদের যে বৃষ্টির পরিমাণ এটা বাড়বে, সব কিছু মিলে আমরা চেষ্টা করছি যে এটা একটা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম হিসেবে আমরা খুবই সাকসেসফুলি করব। আর এইটা নিয়ে আমাদের একটা টার্গেট আছে যে কার্বন ট্রেডিংয়ের কথা যেটা বলা হচ্ছে দীর্ঘদিন থেকে, সেটাও একটা আছে। ম্যানগ্রোভ প্রজাতির আমরা যে গাছগুলো লাগাবো, এগুলো প্ল্যান্টিংয়ের সাথে সাথে আমরা এটাকে এন্ডোর্স করব বা এন্ট্রি করব, যেখান থেকে মনে করেন 3-4টা সংস্থা আছে যেখান থেকে এইগুলোকে মূল্যায়ন করা হয়। তাহলে দেখা যাচ্ছে যে সেখানে এটা করলে আমরা সহজেই কিন্তু 3 বছর বা 4 বছর পর থেকে আর্ন করা শুরু করব। গাছ যত বড় হবে তত আমাদের এখানে আর্নিং বাড়বে। তো জিনিসটা হচ্ছে আমরা শুরু করিনি, কিন্তু আমরা কিন্তু $1 মিলিয়ন $1 বিলিয়ন কিছু নিয়ে কথা বলছি। বাট আমি মনে করি যে উই নিড টু স্টার্ট সামহোয়ার। একটা শুরু করলে তারপরে এটাকে মানে এগিয়ে নেওয়া সম্ভব হবে এবং সেক্ষেত্রে আশা করি এটাও আমাদের একটা বড় অর্জন হবে এটার পাশাপাশি। আর ম্যানগ্রোভ যেহেতু মনে করেন আমাদের নিজস্ব বন বিভাগের একটা সক্ষমতা আছে, এটার পাশাপাশি আমরা কয়েকটা সংস্থার সাথে অ্যাগ্রিমেন্টও করেছি, তারা তাদের অ্যাসেসমেন্ট দেখছে, তাদের পারফরমেন্স বা ফোকাস লাইন দেখতেছি, এগুলো স্টাডি করে করব। আমি যতক্ষণ দায়িত্বে আছি আমি চেষ্টা করব এটাকে সত্যিকার অর্থে মানে প্রত্যাশা অনুযায়ী করার জন্য। এখানে কে কী বলছে বা কার কী আছে এটা গুরুত্বপূর্ণ না, আমার কথা হচ্ছে যে ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো সেটা নিয়ে ইনশাল্লাহ আমরা কাজ করে যাবো ইনশাল্লাহ। আপনার মন্ত্রণালয়ের অধীনে বন বিভাগ মানে এমন একটা আলোচিত বিভাগ যে বনের রাজা ওসমান গনি, মানে একটা বড় একটা ট্যাগলাইন তৈরি হয়ে গেছে, মানে দুর্নীতি, অনিয়ম, দখল বেদখল নিয়ে। এই সব অনিয়ম দুর্নীতি রোধ করবেন কিভাবে? আর বন বিভাগের জায়গা তো বিশেষ করে গাজীপুরের দিকে দেখা যায় যে অকাতরে বিলীনই হয়ে যাচ্ছে, দখল হয়ে যাচ্ছে। আমাদের সিস্টেমেটিক কিছু সমস্যা আছে। আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মাঝে একদিন আমাকে ফোন করেছেন, চকরিয়া সুন্দরবন কক্সবাজার এটা বিলীন হলো কেন বা কীভাবে কী হলো। আমি স্টাডি করে দেখলাম যে সরকারের পলিসিগত কারণে 80-র দশক থেকে কিন্তু এটা বিলীন শুরু হয়েছে। তারা মৎস্য বিভাগকে দিয়েছে, বিভিন্ন লোককে লিজ দিয়েছে, চিংড়ি গ্যাস করে দেওয়া হয়েছে, লবণ চাষিদের দেওয়া হয়েছে। সো আপনি কিন্তু মানে শর্ট টার্ম একটা বেনিফিটের জন্য আপনি করছেন। যেমন বিগত সরকারের আমি কথা বলতে পারি, আপনি কুইক রেন্টালে চলতেছিল, হঠাৎ করে তারা টার্ন নিল হচ্ছে যে না আমরা কোল বেস পাওয়ার প্ল্যান্ট থেকে 60% আমরা মানে ন্যাশনাল গ্রিডে নিয়ে আসবো। তো এটা কিন্তু একটা খুব মানে অদূরদর্শী সিদ্ধান্ত ছিল কিন্তু। তো এখন যে জিনিসগুলো আছে এখানে কিছু কিছু পলিসিগত ব্যাপার আছে যেগুলোকে আপনার নিয়ন্ত্রণ করতে হবে। এখন ব্যক্তি পর্যায়ে কে দুর্নীতি করছে সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমরা কিন্তু সেটা নিয়ে কাজ করব এবং আমরা কোনো ছাড় দেবো না সেক্ষেত্রে আর কি। এনটিভির দর্শকদের জন্য কী বলবেন? সবাইকে বলবো যে আসুন আমরা আমাদের দেশটাকে সবুজে সাজাই এবং সবার অবস্থান থেকে আমরা গাছ লাগাই, গাছের পরিচর্যা করি এবং একটা সন্তান বেড়ে উঠবে, সাথে সাথে একটা গাছও বেড়ে উঠবে এবং আমরা সবাই মিলে আমাদের বাংলাদেশটাকে একটা সুন্দর সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশের রূপ দেবো, সেই প্রত্যাশা রাখছি। সবাইকে অনেক ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। চেষ্টা করব আগামীতে নতুন কোনো অতিথিকে নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।